নর্থ সিকিম ট্যুরে আজ আমাদের ডে 4। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম নর্থ সিকিম আসার কিছু ভিডিও। আজ তোমাদের সাথে শেয়ার করে নেব নর্থ সিকিমে আমরা লাচেনে কোথায় কোথায় ঘুরলাম, কি দেখলাম তার ব্লগ ভিডিও এবং কিছু ইনফরমেশান। আর এই ভিডিওটা যখন আমি এডিট করছি তার ঠিক কিছুদিন আগেই কিন্তু আবারও নর্থ সিকিমে হেভি রেনফলের কারণে রাস্তা বন্ধ হয়ে যায়, শুনে খুবই খারাপ লেগেছিল। তাহলে চলো আপাতত ভিডিওটা শুরু করা যাক, তারপর তো কথা হতেই থাকবে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হোটেলের ভিডিও, আর দেখো সকালে এত সুন্দর লাগছিল ভিউটা, যেটা রাতে আমরা বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা জায়গায় আমরা আছি। আর আমরা ছিলাম হোটেলের ফার্স্ট ফ্লোরে, ওখানেই কিন্তু কমন ব্যালকনিটাও অ্যাভেলেবেল আছে, আর তার সাথে জানলা দিয়ে এত সুন্দর একটা ভিউ, অসাধারণ লাগছিল। পাহাড়কে দেখে কিন্তু একবারের জন্য আমার মনে হয় না যে খুব বোরিং লাগছে। প্রতিটা দৃশ্য যেন এক এক রকমভাবে আঁকা থাকে প্রকৃতির বুকে। সমুদ্রে গেলে কেন জানি না আমার একই জিনিস দেখতে দেখতে বড্ড বোর লাগে। মানে এই ধরো যেমন যদি সমুদ্রের এক একটা সাইড সিনে যাও তো সেখানে তো সমুদ্রই থাকবে, কিন্তু সেগুলো দেখে এতটাও মজা লাগে না যতটা আমার প্রতিটা পাহাড় দেখে হয় বা প্রতিটা পাহাড়ের এইরকম আলাদা আলাদা দৃশ্য দেখে হয়। আর দেখো পাহাড় যেমন সুন্দর, তার আবার ভয়াবহতাটাও খুবই ভয়ঙ্কর। ফার্স্ট গুরুদংমা লেক যখন বাস্ট হয়, মানে হেভি রেনফলের কারণে যে ধসটা নেমেছিল, তার যে ফলস্বরূপ কতটা ক্ষতির সৃষ্টি করেছে তা কিন্তু এই রাস্তাগুলো দেখলেই বোঝা যায়। পুরোপুরি এইরকম ভাঙা রাস্তার ওপর দিয়েই কিন্তু নর্থ বেঙ্গল আমাদের মোটামুটি ঘুরতে হয়েছে। আগে নাকি অনেক সুন্দর রাস্তা ছিল, তবে সেসব এখনও হতে টাইম লাগবে, কারণ রিসেন্টলি আবারও কিন্তু সেম পরিস্থিতি হয়েছে কিছু কিছু জায়গায়। আবারও ধস নেমে অনেক রাস্তা বন্ধ করে দিয়েছে, এবং অনেক রাস্তা তো নেই বললেই চলে। তার সমস্ত কাজ আবার কখন হবে এবং আবার কবে চালু হবে তা আমার জানা নেই। তবে এরকম অপরূপ সৌন্দর্য থেকে কিন্তু আবারও অনেক পর্যটকেরা বিরত থাকবে, এইটুখানি বলতে পারি। সত্যি এইরকম সৌন্দর্য ভোলার নয়। দেখো এত কথার মাঝে তো বলতেই ভুলে গেছি, আমাদের কিন্তু হোমস্টে থেকে কোনো রকম ব্রেকফাস্ট প্রোভাইড করা হয়নি। এটা কিন্তু প্রোভাইড করা হবে আমরা যখন ফার্স্ট লোকেশনের আগে একটা শপে পৌঁছাবো, যেখানে আর কি সমস্ত খাওয়া দাওয়া পাওয়া যায়। তো আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি ওই জায়গায়। আর এসে নিজেদের মোমেন্টগুলোকে ক্যাপচার করে রাখার জন্য এরকম ভিডিওগুলো না বানিয়ে রাখলে কিন্তু একদমই হবে না, তাই কিছু স্মৃতি সঞ্চয় করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু গাড়িতেই দিয়ে দেওয়া হয়েছিল ব্রেকফাস্টটা, তবে অনেক সময় গাড়িতেও প্রোভাইড করা হয়, আবার যেই দোকানে তোমরা ফার্স্ট দাঁড়াবে খাওয়ার জন্য সেখানেও প্রোভাইড করা হয়। ব্রেকফাস্টে কিন্তু বেশি কিছু না, একটা বড় পাউরুটির প্যাকেট 6 জনের জন্য, এবং তার সাথে একটা ছোট জ্যামের জার দেওয়া হয়েছিল। তবে সেটা এখন তো আমরা খাইনি, ওটা পরে কোনো সময় খাওয়া হবে। চোখের সামনে যদি মোমো ম্যাগি থাকে, সেগুলো ছেড়ে কি আর পাউরুটি আর জ্যাম খেতে ইচ্ছা করে? তাই এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম, যে যার মতো সবাই নিয়ে নিয়েছিল। আর এখানে কিন্তু এক প্লেট মোমোর দাম 100 টাকা, অথবা 100 থেকে 150 টাকার মধ্যেই ছিল। আর এনাদেরকে একটু আদর করে নিচ্ছিলাম, আর যা চেহারা দেখেই মনে হচ্ছিল নিয়ে পালাই। তবে বাড়ি নিয়ে গেলে আমার মা হয়তো একটাই কথা বলবে, একজন আছে তাহলে আর কিসের দরকার। যাই হোক, সেসব কথা বাদ দিলাম, এই কথাগুলো না শোনাই ভালো। আর এই যে দেখতে দেখতে কিন্তু সেই যে বরফের পাহাড়গুলো, তার মধ্যেই পৌঁছে গেছিলাম, যাকে বলে স্বর্গ। কালাপাত্থারে ফার্স্ট ছিল আমাদের লোকেশন। আচ্ছা, আর একটা কথা, কালাপাত্থার কিন্তু একদমই প্যাকেজের মধ্যে থাকে না, এটার জন্য আলাদা পে করতে হয়। যেই দোকানে দাঁড়াবে সেই দোকান থেকে কিন্তু অবশ্যই তোমাদেরকে বুটগুলো ভাড়া নিয়ে নিতে হবে, কারণ তোমরা কিন্তু এখানে কালাপাত্থারে এসেও বুট ভাড়া পেতেই পারো। কিন্তু পরে যদি তোমরা গুরুদংমা যাও তো সেক্ষেত্রে ওখানেও লাগবে, এবং তোমরা তো বুটটা এখানেই তোমাদের ছেড়ে যেতে হবে। তাই সব থেকে বেস্ট হলো বুট যে খাবারের দোকানে দাঁড়াবে সেখান থেকেই ভাড়া নিয়ে নেওয়া। আর বরফে গেলে কিন্তু এই বুটগুলো ভাড়া নেওয়া খুবই দরকার, নাহলে নিজস্ব জুতো পরে গেলেও তার মধ্যে বরফ আটকে একটা যাতাকাণ্ড হয়। যাই হোক,
দেখো এখানে কি সুন্দর একটা স্নোম্যান তৈরি হচ্ছিল, আর আমরা তারপরে সবাই মিলে ফটো তুললাম, প্রচুর বরফ নিয়ে খেলেছি, একদম আলাদা অনুভূতি যাকে বলে। তবে এনার্জি আমাদের এখানে অনেকটা লস্ট হয়ে গেছিলো, আর আমরা কিন্তু সঙ্গে নিয়ে নিয়েছিলাম অক্সিজেন বোতল। এখানে কিন্তু অক্সিজেন ক্যানগুলো খুবই দরকার লাগে, কিছু জনের দরকার হয়তো লাগে না, তবে সেটা খুব রেয়ার, বেশিরভাগ জনেরই কিন্তু অক্সিজেনের দরকার পড়ে, তাই ওটা না নিয়ে কিন্তু বেরানো চলবে না। আমাদের এর পরের গন্তব্য যেটা ছিল কোল্ড ডেজার্ট এরিয়া গুরুদংমার লেক। গুরুদংমারের রাস্তা ছিল বেশ ভালো, তবে বাকি রাস্তাগুলো যেহেতু চড়াই উতরাই বা একদমই বাজে রাস্তার সম্মুখীন হতে হয়, সেই কারণে কিন্তু ঠিক আগের দিনের মতোই নমিনাল যতটা খেয়ে পথটা চলা যায় ততটাই ভালো। আর এরপরে দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম গুরুদংমার লেক, যেটা কিনা শুধুমাত্র ইন্ডিয়া না, ওয়ার্ল্ডের হাইয়েস্ট লেক। আর সেটা কিন্তু অবস্থিত আমাদের এই নর্থ বেঙ্গলের নর্থ সিকিমে। আর আমরা ছিলাম 17,800 ফিট উচ্চতায়। আর এই লেকের বিশেষত্ব কি বলতো, এই লেকের নির্দিষ্ট একটা পার্ট কিন্তু জমে না বরফে। যখন সমস্ত লেকটা জমে বরফ হয়ে যায় ঠান্ডায়, তখন কিন্তু এই লেকের একটা পার্ট পুরোপুরি জল থাকে। ইভেন এই লেকের আরও কম উচ্চতায় যে লেকগুলো অবস্থিত সেগুলোও পুরোটা জমে যায়, শুধুমাত্র এই লেকটাই জমে না পুরোটা। এই লেকটা এতটা ওপরে অবস্থানের কারণে এখানে কিন্তু অক্সিজেনের অভাব হয় এবং অনেকেই এখানে অসুস্থ বোধ করে। তাই জন্য এখানে খুব বেশি লাফালাফি না করে একটু রিল্যাক্সভাবে হালকাভাবে থাকাই কিন্তু খুব ভালো। এখানকার তাপমাত্রা ছিল কিন্তু -8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, এবং তার সঙ্গে প্রচণ্ড হাওয়া ছিল। কালাপাত্তারের যতটা না ঠান্ডা লেগেছিল তার থেকে দ্বিগুণ ঠান্ডা এখানে লাগছিল। জায়গাটা যতটা সুন্দর, এটা ক্যামেরায় বোঝানো হয়তো অনেকটাই কঠিন হয়ে পড়ে। চোখে দেখা আর ক্যামেরার মধ্যে তফাৎ হয়তো এটাই। এতটা সুন্দর লাগছিল জায়গাটা যে ছেড়ে আসতে ইচ্ছা করছিল না। তবে একটু ওয়েদারটা বৃষ্টির দিকে এগাচ্ছিল এবং ড্রাইভার দাদা বলল এবার এগানোই ভালো, তাই আমরাও বেরিয়ে পড়েছিলাম। নিচের দিকে নামার সময় কিন্তু একদম কুয়াশায় ভরে যাচ্ছিল, আস্তে আস্তে বৃষ্টি হওয়ার আশঙ্কাও ছিল একটা। আর প্রকৃতির যে কত রকম রূপ সেটা হয়তো পাহাড়ে এলেই দেখা যায়, এই মেঘলা এই পরিষ্কার। আর এখানে প্রতিটা জায়গার প্রতিটা রূপ একদম আলাদা আলাদা। কোথাও বা নদী বয়ে যাচ্ছে, আবার কোনো জায়গা থেকে রাস্তাতেই ঝর্ণা পড়ছে, তোমাকে সেই ঝর্ণার ওপর দিয়েই চলে যেতে হবে গাড়ি নিয়ে। আবার কত জায়গায় ঝর্ণা দেখতে দেখতে পেরিয়ে যাচ্ছিলাম পথগুলো। এখানে কিন্তু অনেক বাইকার্সদের সাথেও দেখা হয়, কিছু জনের সঙ্গে কথাও হয়। তাদের জার্নি তো একদম আলাদাই হয়, মানে আমরা তো তাও নিজেরা রিল্যাক্স করে বা শরীরে একটু অস্বস্তি হলেও সেটা নিয়ে ঘুরছি, কিন্তু যারা সত্যিই বাইক চালিয়ে আসে তাদের আলাদাই একটা জার্নি হয়। আর আমাদের যারা আমাদেরকে নিয়ে আসছে, যেমন আমাদের ড্রাইভাররা গাড়ির, তারাও কতটা এনার্জি নিয়ে থাকে যে এই টানা একটা জার্নি তারা পুরোপুরি কমপ্লিট করে। এরপর আমাদের যেতে হবে লাচুংয়ে, তাই বেশি কোথাও দাঁড়াইনি। অনেকটা পরে লাচুং ঢোকার একটু আগেই একটা দোকান ছিল, খুব খিদে পাচ্ছিল, তাই আমরা দাঁড়িয়ে কিছু স্ন্যাক্স নিয়ে নিই। আর এর পরের দিন মানে আজকে রাত 12টায় ছিল বার্থডে আরও দুজনের। তাদের জন্যও তো কিছু শপিং করতে হবে নাকি, তাই তাদের জন্য শপিং করে আমরা আমাদের নেক্সট হোমস্টে লাচুংয়ে চলে যাই। এই দিনের হোমস্টেটা ছিল আমার বেশ পছন্দের, একদম উডেন ফিনিশিং হোমস্টে ছিল, তার সাথে অনেকটাই বড় ছিল রুমগুলো, এবং অ্যাটাচ ব্যালকনিটা ছিল দেখার মতো, যেটা কিন্তু আমরা রাতে বুঝতেই পারিনি। আর সমস্ত কিছু রেখে আমরা এর পরে পৌঁছে যাই আমাদের ডিনারটা কমপ্লিট করতে। এটাও আমাদের প্যাকেজের মধ্যে ছিল, পরের দিন বেড়ানোর আছে, তাই জন্য তাড়াতাড়ি ঝটপট ডিনারটা কমপ্লিট করে নিই। আর ঠিক রাত 12টায় ছিল আরও দুজনের বার্থডে। তাদের বার্থডেটাও কিন্তু আমরা এত সুন্দর একটা জায়গায় পালন করি। আর সত্যি অসাধারণ যে এত সুন্দর একটা জায়গায় বার্থডে, মানে একদম অন্যরকম। রাতে তো আমরা বুঝতে পারিনি যে আমাদের হোমস্টের পাশেই কি ছিল, সেটা কাল আমি তোমাদের নেক্সট ভ্লগে আমি তোমাদের দেখাবো।
আর এত সুন্দর জায়গায় এইভাবে বার্থডে, একটা অন্য রকম ফিলিংস, আর এত সুন্দরভাবে অসাধারণ লাগছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।